আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই তোমাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের হয়তো খেয়াল আছে, গত ক্লাসে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করছিলাম। তো স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এর মধ্যে হয়তো তোমরা বাসায় পড়ে ফেলেছো। আজকে আমি দেখাবো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, যেটা তোমাদের বইয়ের হচ্ছে 20 নাম্বার পেজে আছে। তাহলে দেখো, প্রাতিষ্ঠানিক উৎসতে প্রথমেই আছে প্রাপ্য বিল বাট্টাকরণ। তাহলে আমরা আগে জেনে নিই প্রাপ্য বিলটা কী, তারপরে আমরা জানবো বাট্টাকরণ। পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদে, সাধারণত 3 মাস, শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। আচ্ছা দেখো, এখানে একটা বড় লাইন লেখা, হয়তো বা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু বিষয়টা অনেক সিম্পল। ধরো, যখন কোনো পণ্য আমরা বাকিতে কিনি, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটা প্রমিস করে বা একটা অঙ্গীকার করে যে আমি একটা নির্দিষ্ট সময় পর, সেটা সাধারণত মেয়াদ প্রাপ্য বিলের ক্ষেত্রে 3 মাস হয় ব্যবসায়ের ক্ষেত্রে, যে আমি এই টাকার যে অ্যামাউন্টটা সেটা 3 মাস পরে পরিশোধ করব। এই যে অঙ্গীকার করা হচ্ছে যে আমি 3 মাস পরে আপনাকে আমার টাকাটা পরিশোধ করব, এই দলিলটাকে বলা হয় বিনিময় বিল। এই বিনিময় বিলটাই বিক্রেতার কাছে প্রাপ্য বিল। যেহেতু বিক্রেতা টাকাটা পাবে, এজন্য তার কাছে হচ্ছে এটা কি, প্রাপ্য বিল। তার মানে আমি বিষয়টা আবার বলছি, যখন আমরা কোনো বাকিতে পণ্য কিনলে তখন আমরা একটা রিসিটের মতো একটা পেপারে অঙ্গীকার করি যে এই আজ থেকে 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে আমি এই 5,000 টাকা আমি হচ্ছে, যেহেতু ক্রয়কারী প্রতিষ্ঠান, আমি বিক্রেতাকে পরিশোধ করে দেব। এই যে একটা অঙ্গীকার বা প্রমিস করলাম, এটাকে আমরা বলছি বিনিময় বিল। আর এই বিনিময় বিলটাই বিক্রেতার কাছে প্রাপ্য বিল। আমরা অ্যাকাউন্টিং অনেক প্রাপ্য বিল শব্দটা জানি, যে বিলটা আমরা পাবো বিক্রেতার কাছে, সেটাই কি আসলে কি, প্রাপ্য বিল। তাহলে দেখো, এই যে এই ধরনের বিল বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়। ব্যাপারটা হচ্ছে, তোমার কাছে যে বিনিময় বিলটা রয়ে গেল বা যে প্রাপ্য বিলটা রয়ে গেল, তুমি চাইলে ব্যাংকে এটাকে ভাঙানো মানে হচ্ছে এটাকে নগদে কনভার্ট করা। ব্যাংকে তুমি এটা ভাঙিয়ে তুমি টাকাটা সংগ্রহ করতে পারবা। দেখো, তোমাদের বইতে একটা উদাহরণ দিয়েছে। ধরা যাক, একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করে বিক্রেতাকে বিনিময় বিল নামক দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে সে মার্চের 30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা পরিশোধে বাধ্য থাকবে। এটা যে দেখো, ক্রেতা বিক্রেতার কাছে একটা অঙ্গীকার করলো, সে জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্য বাকিতে কিনেছে, সে পরিশোধ করবে মার্চের 30 তারিখের মধ্যে। এই যে অঙ্গীকারটা, এটাকে আমরা কি বলছি, বিনিময় বিল। এই বিনিময় বিলটাই বিক্রেতার কাছে কি হয়ে গেল, প্রাপ্য বিল, আর ক্রেতার কাছে হয়ে যায় কি, প্রদেয় বিল। তাহলে এই অবস্থায় বিক্রেতা যদি এখন অর্থের প্রয়োজন হয়, মানে এখন অর্থ বলতে কি বোঝায়, মানে সে জানুয়ারির 1 তারিখে 500 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছে, কিন্তু তার ধরো ফেব্রুয়ারিতে যেই টাকার প্রয়োজন হলো, তখন বিক্রেতা এই ধরনের বিলটাকে মেয়াদের আগেই, এটা ম্যাচিউরড হবে হচ্ছে বা মেয়াদ পূর্তি হবে তোমার মার্চের 30 তারিখে, কিন্তু মেয়াদের আগেই সে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে এটা বিক্রি করতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করে 500 টাকা থেকে কিছু কমে সে নগদ টাকা নিতে পারবে। দেখো, সেটাই বলেছে, মেয়াদ পূর্তির পূর্বে যে কোনো ব্যাংকের কাছে বিক্রি করে বিনিময় বিলের সমমূল্য থেকে কিছু কম, যেমন এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে, 500 টাকার বিলে 3% বাট্টার হারে 485 টাকা নগদ গ্রহণ করতে পারবে। দেখো, আমরা যদি ক্যালকুলেটারে 500 × 3% করি তাহলে 15 হয়। 500 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 485। এই যে 500 টাকা মূল্য থেকে সে 15 টাকা ছাড় দিল, ছাড় দিয়ে 485 টাকা নিল, এটাই হচ্ছে আমার মূলত বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট, মানে 500 টাকা জিনিসটা সে 15% বা 15 টাকা সে ছেড়ে দিল। এই যে 500 টাকার বিলটাকে সে 15 টাকা ছেড়ে দিল, এটাকেই আমরা বলছি কি, প্রাপ্য বিল বাট্টাকরণ। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন বিক্রেতা 500 টাকা তো সে পেতো, কেন সে 15 টাকা কম নেবে, সে কেন 485 টাকা নেবে? এটা একটাই কারণ বর্তমানে প্রেজেন্টে তোমার বিক্রেতার কাছে
485 টাকা অনেক গুরুত্বপূর্ণ, মানে তার কাছে এখন টাকা নেই, সে 3 মাস পরে 500 টাকা নেওয়ার থেকে তার কাছে এখন 485 টাকা নেওয়াটাই বেশি যুক্তিযোগ্য মনে হয়েছে। সে একই কথা, অর্থ সময়ের মূল্যে। ঠিক আছে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাপ্য বিল বাট্টাকরণ কী। এবং এখানে দুইটা জিনিস আছে, কিন্তু প্রাপ্য বিল বাট্টাকরণ আছে, বিনিময় বিল আছে, তারপরে হচ্ছে তোমার প্রদেয় বিলটাও বললাম। তো এই পুরো প্রসেসটা আমরা খুব সুন্দর করে পড়বো মেয়েরা, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা বলো, প্রয়োগ বলো, যে কোনো জায়গায় এই প্রাপ্য বিলের বিষয়টা আমাদের প্রায় পরীক্ষায় চলে আসে। আচ্ছা, তাহলে এই প্রাপ্য বিলটা গেল স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটাতে, প্রদেয় বিল। প্রদেয় বিলের প্রায় 50% আমি তোমাদের প্রাপ্য বিলেই বুঝিয়ে ফেলেছি, তো তোমরা হয়তো এখন এটা ইজিলি বুঝতে পারবে। দেখো, উপরের উদাহরণে বিনিময় বিলের বিক্রেতার দৃষ্টিতে এটি প্রাপ্য বিল, যা ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল। ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল ও একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য ব্যবসা অর্থসংস্থান হয়, কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদসহ ফেরত দিতে হতো। তার মানে এই যে দেখো, বিক্রেতার দৃষ্টিতে যেটা প্রাপ্য বিল সেটা ক্রেতার দৃষ্টি থেকেই প্রদেয় বিল। তো এই প্রদেয় বিলটাও তোমার স্বল্পমেয়াদী অর্থায়নের একটা কি উৎস। আচ্ছা, এখন দেখো, এটা তুলনামূলক অনেক সহজ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। আমরা সবাই জানি যে ব্যবসায়ীদের আসলে ঋণের প্রয়োজনের জন্য সবচাইতে আগে ছুটে চায় কোথায়? ব্যাংকে। দেখো, স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ একটি প্রধান উৎস। এই ধরনের ব্যাংক ঋণ বিভিন্ন রকম হতে পারে, যেমন স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ অন্তে সুদ সহ আসল একসাথে পরিশোধ করা হয়। অনেক সময় ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট সময়ের পূর্বেই ঋণের কিয়দাংশ বা এর সম্পূর্ণ অংশ পরিশোধের উৎসাহ প্রদানের নিমিত্তে মোট পরিমাণের উপর কিছু ছাড় প্রদান করে। যেমন, একজন ঋণ গ্রহীতা 6 মাস পর প্রদেয় 6,000 টাকা যদি 6 মাসের আগেই পরিশোধ করে, তবে ঋণ গ্রহীতা ব্যাংকে 2% কম অর্থ প্রদান করতে পারবে, অর্থাৎ ঋণ গ্রহীতা ব্যাংকে 5,880 টাকা প্রদান করবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু আগে বুঝে নাও যে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণটা কীভাবে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের একটা উৎস। এটা তো আমাদের একটা উৎস, আমরা সবাই জানি যে ব্যাংক থেকে আমরা নির্দিষ্ট সময়ের জন্য টাকাটা নিয়ে কাজে খাটাতে পারবো। এছাড়াও দেখে এখানে যে উদাহরণটা দিয়েছে, ব্যাংক অনেক সময় ক্রেতাকে ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন রকম অফার দেয়। যেমন এখানে উদাহরণটা দিয়েছে যে 6 মাসের আগে যদি 6,000 টাকা সে ফেরত দিয়ে দেয়, তাহলে তাকে 2% কম দিতে হবে। মানে এটা ব্যাংক তাকে উৎসাহ দিল 2% কম দিতে হলো। তো এই যদি 2% কম দিতে হচ্ছে, এই 2% যে টাকাটা ছাড় পাচ্ছে ব্যাংকের থেকে, সেই টাকাটাই একটা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী উৎস হিসাবে তার প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারে। মানে বাট্টাকৃত বা ছাড়কৃত টাকাটা সে যে প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারছে, এই জন্য এটা কী হয়ে যাচ্ছে? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। আচ্ছা, এখন দেখো, এছাড়া ঋণ গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধ অঙ্গীকার না করে ব্যাংক চাহিদা মাত্র পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে, তবে সেটিকে চাহিদা মাত্র প্রদেয় ঋণ বলে। সেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে, তারা স্বল্প খরচে এই উৎস ব্যবহার করতে পারে। মানে একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করবে, আর একটা হচ্ছে ব্যাংক যখন চাহিদা করবে তখনই দিবে। তো ঋণের দুইটা অপশন আছে। তো এই সাধারণত যেটা চাহিদা মাত্র প্রদেয় সেটা সব ধরনের ব্যবসায়ী নিতে পারে না। যে সমস্ত ব্যবসায়ীদের অর্থায়নের বিকল্প উৎস আছে তারাই আসলে এটা ব্যবহার করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। আমরা কিন্তু সবাই জানি যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন জিনিসটা কি। মানে তোমার অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা আছে তার থেকে তুমি অতিরিক্ত টাকাটা তুলতে পারছো। তো এই সুবিধাটা কিন্তু সব শ্রেণীর গ্রাহককে ব্যাংক দেয় না, এটা দেয় হচ্ছে যারা মূলত চলতি হিসাবের মালিক তাদেরকে। তো আমরা কিন্তু সবাই জানি হিসাব মূলত 3 ধরনের: স্থায়ী হিসাব, সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাব। তো এই চলতি হিসাব সাধারণত ব্যবসায়ীরা খুলে থাকে, এবং এই জমাতিরিক্ত উত্তোলনের সুযোগটা শুধুমাত্র তার মানে কারা পাচ্ছে? ব্যবসায়ীরাই পাচ্ছে, যাদের একটা চলতি হিসাব আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা বইতে কি লিখেছে। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ আর একটি উৎস হলো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন।
সব প্রতিষ্ঠানই মূলত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে। এ ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেল বা প্রতিষ্ঠানকে জমার অতিরিক্ত উত্তোলনের সুযোগ প্রদান করে। তবে জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ পরিমাণ ব্যাংক সীমাবদ্ধ করে দেয়। মানে ব্যাপারটা যে তুমি ধরো তোমার অ্যাকাউন্টে আছে 20,000, তুমি 1,00,000 টাকা তুলবে, ব্যাপারটা এরকম না। ব্যাংক একটা সীমাবদ্ধ করে দেয় যে তুমি ঠিক কতটুকু তুলতে পারবে। তাহলে কতটুকু তুলতে পারবে এটা এক একটা ব্যাংকের পলিসি অনুযায়ী ভিন্ন হয়। প্লাস হচ্ছে তোমার ব্যবসায়িক লেনদেন কীরকম, তুমি কি ব্যাংকের রেগুলার ক্রেতা কিনা, তুমি কি রেগুলার তাদের ঋণের অর্থ পরিশোধ করেছো কিনা, তোমার বিহেভিয়ার বা তোমার ক্যারেক্টার ঋণ পরিশোধের ক্ষেত্রে কীরকম, সেটার উপর বেসিস করেই ব্যাংক তোমাকে জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ দেবে। আচ্ছা, তারপরে দেখো সাধারণত যেসব প্রতিষ্ঠানের বছরে কিছু সময়ে বিক্রয় কমে যায় সেই সময় এই ধরনের উৎস থেকে অর্থায়ন করা একটা বহুল প্রচলিত পদ্ধতি। উদাহরণ হিসেবে বলা যায় একটি আইসক্রিম ফ্যাক্টরি সারা বছর তার উৎপাদন, গুদামজাতকরণ, ব্যবস্থাপনা ইত্যাদি কার্যে অর্থ ব্যয় করে, কিন্তু মূলত গ্রীষ্মকালেই আইসক্রিম বিক্রি বেশি হয়, ফলে বছরের অন্যান্য সময়ে অর্থায়নের জন্য এই উৎসটি ব্যবহৃত হয়। তো উদাহরণটি অনেক সহজ, সুন্দর এবং মজার, কারণ আইসক্রিম আমাদের সবারই পছন্দ, কিন্তু এটা কিন্তু আমরা শীতের সময় খাই না, কখন খাই? গরমের সময়। তাহলে বুঝতেই পারছো সারা বছর আইসক্রিম ফ্যাক্টরিটা চলে কীভাবে, তখন তো তার সেই গরমের মতো এতটা বিক্রি হয় না। তাহলে তখন তারা কি করে, আইসক্রিম ফ্যাক্টরির যারা ওনার আছে তারা এই জমা অতিরিক্ত উত্তোলন দিয়ে তাদের ব্যবসায় যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেগুলোকে মিটিয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, সাধারণত অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হয়, কিন্তু এ ধরনের ঋণের সুদ শুধু যখন থেকে জমা অতিরিক্ত অর্থ উত্তোলন ব্যবহার করা হয় কেবল তখন থেকে সুদ দিতে হয়। তবে এ ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস থেকে বেশি এবং এটি ব্যাংক চাহিদা মাত্র ঋণ গ্রহীতাকে পরিশোধ করতে হয়। তো এই সুদের বিষয়টা একটু বুঝে নাও সবাই। দেখো, আমরা যদি সাধারণ যে লোনগুলো নিয়ে থাকি, তো আমরা কি করি, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদেরকে সুদ প্রদান করতে হয়, কিন্তু এইখানে একটা সুবিধা হচ্ছে, বিশেষ সুবিধা, যখন থেকে তোমার জমাতিরিক্ত উত্তোলন অর্থ ব্যবহার করা হয় তখন থেকেই কেবলমাত্র ঋণের সুদ দিতে হয়। মানে তুমি ঋণটা নিয়ে রাখলা জানুয়ারি 1 তারিখে, একদম জানুয়ারি 1 তারিখ থেকে যে তুমি সুদ দেবে ব্যাপারটা এরকম না। তুমি যদি ফেব্রুয়ারি থেকে এটা ঋণটা ইউজ করো তাহলে তুমি কোথা থেকে সুদ দেবে? ফেব্রুয়ারি থেকে। তো এত সুবিধার মাঝেও ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটা সুদের হার অন্য ঋণের তুলনায় অবশ্যই বেশি এবং ব্যাংক চাহিদা মাত্রই ঋণ গ্রহীতাকে এটা পরিশোধ করতে হয়। তাহলে আমরা সুবিধাগুলো বুঝতে পেরেছি হয়তো মেয়েরা, আবার অসুবিধাটাও বুঝলাম, এবং এইটা আমরা পয়েন্টটা ভালো করে পড়বো। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এটা কারা খুলতে পারে? এই ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনটা কারা তুলতে পারে? একমাত্র চলতি হিসাবের মালিকরাই এটা তুলতে পারে। আচ্ছা, আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ দেখো, এই ধরনের ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়, যেমন কুটির শিল্প ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি। তাহলে দেখো, ক্ষুদ্র ঋণ কোনগুলো? যে সমস্ত কুটির শিল্প আছে, বাঁশ বেতের শিল্প, কাঁসার শিল্প বা তোমার কৃষি উৎপাদন কাজের শিল্প, হ্যাচারি বা খামারের শিল্প, এগুলো আসলে খুব বেশি অ্যামাউন্টের টাকা না, এগুলোকে আমরা বলছি ক্ষুদ্র বা কুটির শিল্প। এই ধরনের শিল্পের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্নভাবে লোন পেয়ে থাকি। তো লোনটা কে দিচ্ছে? দেখো, গ্রামীণ ব্যাংক দিচ্ছে, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক এ ধরনের ঋণ প্রদান করে থাকে। এই ঋণগুলো ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে প্রদান করা হয়। তাহলে মেয়েরা আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে যে স্বল্প মেয়াদিতে যদি আমরা ব্যবসা করতে যাই তাহলে আমরা কোন কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে অর্থায়নটা করতে পারি বা টাকাটা পেতে পারি। তো আজকে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি: প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন এবং লাস্ট ওয়ান ছিল ক্ষুদ্র ঋণ। তো এই 5টা পয়েন্টই তোমরা বাসায় খুব ভালো করে পড়বে। পড়ার পরে কোথাও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি যেই লাইনগুলোকে আমার লেকচারে দেখবে দাগিয়ে দিয়েছি মার্ক করে, সেগুলো ভালো করে পড়বে। আর মূলত এই টপিকসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কাজে এটা জ্ঞানমূলক, তোমার হচ্ছে অনুধাবন
এমসিকিউ, সৃজনশীল সব কিছুর জন্যই সুন্দর একটা প্রিপারেশন নিয়ে রাখবে। তাহলে সবাই আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকেও নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।